কর্মচারী রয়েছে। বিএনপি জামাতের যে জোট সরকার ছিল বিগত দিনে 2001 থেকে 2006, এই সময়টিতে জামাত শুধুমাত্র এই ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে সারা বাংলাদেশে তাদের মতাদর্শের লোক যেভাবে প্রতিটি মসজিদে, মাদ্রাসায় তারা রিক্রুট করেছে, যেটি বিএনপি এখন পর্যন্ত টের পাচ্ছে না যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানকে জামাত তাদের নিজের মতো করে কিভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা তৈরি করে ফেলেছে। তো সেই ইসলামিক ফাউন্ডেশনকে জামাতমুক্ত করার জন্য 2009 থেকে 2025 পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, এবং তাদের একজন ডিজি ছিলেন শামীম মোহাম্মদ আফজাল। মানে রীতিমতো জামাতের জন্য চেঙ্গিস খান বা হালাকু খানের রূপ নিয়ে তিনি ফিরে এসেছিলেন। তিনি জামাতের সব কিছু তছনছ করে দিয়েছেন। ইসলামী ব্যাংক হাসপাতাল, তারপর ইসলামী ব্যাংক থেকে শুরু করার সব কিছু, মানে জামাতের উপর যে ফাইন্যান্সিয়াল গজব নাজিল হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, পুরোটাই শামীম মোহাম্মদ আফজাল সাহেব করেছেন। কিন্তু এত কিছু করার পরও মসজিদের খুতবা তিনি বন্ধ করতে পারেননি। মসজিদে, মাদ্রাসাতে জামাতের যে প্রভাব, সেটা আওয়ামী লীগ কিছুই করতে পারেননি। সেই জায়গা এখন পুরো শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন নয়, পুরো ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের যে মুসলিম কমিউনিটি, তাদের মধ্যে যে ইসলামাইজেশনের যে স্বপ্ন, এই স্বপ্নের রূপকার হিসেবে জামাত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ওই জায়গাটুকু মানে বিএনপি যে চিন্তা করবে, সেই চিন্তা করার মতো লোক বিএনপিতে একজন নেই, নট এ সিঙ্গেল ওয়ান হু ক্যান টেল ইসলামিক ফাউন্ডেশনে কী হচ্ছে, হু ক্যান টেল ধর্ম মন্ত্রণালয়ে কী হচ্ছে, হু ক্যান টেল যে সৌদি আরবে কী হচ্ছে, দুবাইতে কী হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে কী হচ্ছে, কাতারে কী হচ্ছে, এখানে কিভাবে কমিউনিটি রাজনীতি হচ্ছে। পুরো কমিউনিটি রাজনীতিতে এই ধর্ম মন্ত্রণালয়কে ব্যবহার করে জামাত যেভাবে এগিয়ে গেছে, ওর ধারের কাছে যাওয়া তো দূরের কথা, ওই জিনিস যে কীভাবে কী করলো ওটা এখন পর্যন্ত বিএনপি ধর্তব্যের মধ্যে ধরেনি। জামাত যে কাজটা করছে বিএনপিকে ঠেলে ঠেলে, মানে আছে না, মাখনগুলো খাচ্ছে জামাত, আর ঘোলগুলো, মাখন তুলে নেওয়ার পর যে ঘোলগুলো থাকে সেই ঘোলগুলো বিএনপির দিকে ঠেলে দিচ্ছে। আর সেই ঘোল খাওয়ার জন্য বিএনপির নেতাদের মধ্যে যে হুড়োহুড়ি, মারামারি, কাটাকাটি হয়েছে, যার ফলে 100 লোক মারা গিয়েছে শুধুমাত্র দলীয় অন্তর্দ্বন্দ্ব, মানে ক্রন্দলে এবং কোলাহলে জামাতের কয়েকজন লোক মারা গেছে। আচ্ছা, এই যে 100 লোক বিএনপির মারা গেল, সারা বাংলাদেশে পত্রিকা এসেছে, কম বেশি হতে পারে, 10 জন বেশি হতে পারে, বা 100 জনের জায়গায় 110 জন বা 90 জন হতে পারে। কিন্তু ব্যাপার হলো যে যেগুলো পত্রপত্রিকায় আসছে এটা হলো অন্তর্দ্বন্দ্ব। সেটা কী নিয়ে হয়েছে? চাঁদাবাজি নিয়ে হয়েছে, দখল নিয়ে হয়েছে, লুটপাট নিয়ে হয়েছে, এবং এই জায়গাগুলো একটা টানাটানি করে, প্রতিযোগিতা করে এরপর জামাত সেটি জায়গাগুলো ছেড়ে দিয়েছে তাদেরকে। ফলে কি হলো? দুর্নাম, বদনাম, প্রায় সব কিছুই বিএনপির মাথার উপর এমনভাবে ভর করেছে। এখন বিএনপির শীর্ষ নেতাদেরকে এই গত 10 মাসে কয়টা গাড়ি কিনলো, তারপরে কে কয়টা জামা কিনলো, কার ঘড়ি কেমন, হঠাৎ করে তার পারফিউম আসলো কোত্থেকে, এই বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে যে ব্র্যান্ডিং হচ্ছে, এসবই তো জামাতের লোকজন করছে। আর এটার উত্তর দেওয়া তো দূরের কথা, এই বিষয়গুলো যে কিছু একটা করণীয় রয়েছে এটা বিএনপির মাথায় এখন পর্যন্ত ঢুকেনি। ফলে তাদের একেবারে শীর্ষ নেতৃত্ব তিনি কি গাড়ি ব্যবহার করছেন গত 10 মাসে, গাড়ির মডেল কত, নম্বর কত, গাড়ি এত চকচক করে কেন, এই সমস্ত বিষয়গুলো সামনে চলে এসেছে। সামনে চলে আসছে হাওয়া ভবন, সামনে চলে আসছে খাম্বা, সামনে চলে আসছে সব কিছু যা কিনা বিএনপিকে ডুবিয়েছিল। এবং এই কাজগুলো এত চমৎকারভাবে করা হচ্ছে যেটির কোনো ক্লু বিএনপি এখন পর্যন্ত ধরতে পারেনি, এবং এটাকে মোকাবেলা করতে তারা পারেনি। এখন ফলে কী হলো দেখেন, জামাতের সাথে তাদের যে শত্রুতা এটা তো আছেই, অন্যদিকে
এখানে জামাত আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে নিউট্রাল করে ফেলেছে। আগামীতে যদি আওয়ামী লীগ বন্ধুত্ব করতে চায় তাহলে তারা বিএনপির পরিবর্তে জামাতের সঙ্গে করবে। এমনকি বিএনপির পরিবর্তে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বন্ধুত্ব করবে। এর কারণ হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই যাবৎ যতগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, যা কিছু হয়েছে, এখানে ঠেলে ঠেলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, যা কিছু হয়েছে, সেখানে ঠেলে ঠেলে বিএনপি লোকদেরকে দেওয়া হয়েছে। ফলে তৃণমূল থেকে শুরু করে একেবারে ঢাকার সব জায়গাতে স্বার্থের যে সংঘাত, সেই সংঘাতের জায়গাতে বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কৌশলগত কারণে আওয়ামী লীগ টু শব্দ করছে না, কিন্তু জামাত কৌশলগত কারণে প্রথমে বলছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, পরবর্তীতে কথা উইথড্র করেছে। কিন্তু এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বিরাট বার্তা যে আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, সমঝোতা করতে চাই। এবং যেহেতু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছাকাছি আছে, কাছাকাছি থাকার কারণে কি হলো, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা ইন্ডিয়ার মাধ্যমে করেও দিতে পারে। ফলে এখানে বিএনপি যে রাম ধরাটা খাবে, ঠিক সেই যে রাম ধরাটা তারা 1/11-এর সময় তারা খেয়েছিল। আপনারা বিশ্বাস করেন যে 1/11-এর সময় যখন মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, তারা তো সব বিএনপির লোক, তারা সবাই বিএনপির লোক। তারা যখন ক্ষমতা হস্তান্তরের বিষয় আসলে তখন তারা প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপির সঙ্গে একটি সমঝোতা করার জন্য এবং বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু বিএনপি সেটা গ্রহণ করতে পারেনি। বিএনপি ট্রেন মিস করেছে। একই অফার যখন দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনার কাছে যায়, তিনি চোখ বুজে সমস্ত শর্তগুলো মেনে নিলেন। 1/11-এর কুশীলবদের তারা যা যা চেয়েছে সব কিছু মেনে নিলেন। তাদের সেফ এক্সিট দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা দেওয়া, এবং যারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে কিংবা 11-এর সময় শেখ হাসিনার প্রতি যারা ভালো ব্যবহার করেছেন, সে সকল আমলা, সে সকল পুলিশ কর্তা, সে সকল সামরিক কর্তা, শেখ হাসিনা গত 15 বছরে সবাইকে আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। আমি নাম বললাম না, অন্তত 1 ডজন 11-এর কুশীলব বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শেখ হাসিনা এস্টাবলিশ করে দিয়েছে। অথচ এই লোকগুলো সবাই বিএনপির কাছে গিয়েছিল। তো এইরকম যে এখন রাজনীতির আন্ডারওয়ার্ল্ডে তলে তলে নানা রকম সমীকরণ হচ্ছে। সবার সঙ্গে সবার বন্ধুত্ব করার যেমন সুযোগ তৈরি হচ্ছে, আবার সবার সঙ্গে সবার শত্রুতার একটা উপলক্ষ্য তৈরি হয়ে গেছে।